সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্যাপক লুটপাট, শেষ বছরে $9 বিলিয়ন ঋণ করেছে ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত, ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাম নিয়ে দায় এড়াতে ডাহা মিথ্যাচার বিএনপির, কাঠগড়ায় ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভয়ঙ্কর 3টি কারণ, জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি থেকে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অর্থ আত্মসাতের অভিযোগে আটক ঢাবি ছাত্রদল নেতা, সংগঠন থেকে আজীবন বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুয়েতে ড্রোন হামলায় তেল শিল্প কমপ্লেক্সে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মার্কিন ব্ল্যাক হক লক্ষ্য করে ইরানের যাযাবর উপজাতিদের গুলি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কি কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা। সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নফেল। এই আওয়ামী লীগের জন্ম ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎ মা হাসিনা মহিউদ্দিন। মহিবুল হাসান চৌধুরী নফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অফ ল থেকে স্নাতকোত্তর। পরে লিঙ্কন সিনের ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দ্য ইউনিভার্সিটি অফ ল থেকে আইন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছে। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। জুনায়েদ আহমেদ পলককে নিয়েও কম আলোচনা হচ্ছে না। তার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়। তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তবে আওয়ামী লীগের মতো একটি দলের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নির্ভর হলেই হয় না, মাঠ পর্যায়ে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি এখন জেলে, কবে জামিন পাবেন তা কেউ জানে না। আলোচনা হচ্ছে মোহাম্মদ এ আরাফাতকে নিয়েও। তার শক্তি মূলত বুদ্ধিভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তারও আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। হাসিনা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। মাঠ পর্যায়ের রাজনীতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারবেন সেটা স্পষ্ট নয়,
দলের অভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি দক্ষতার সঙ্গে তার দফতর সম্পাদক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দলের মেকানিজম নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু পরিচিতি শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ। নাহিম রজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নিজেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। নাম শোনা যাচ্ছে শাহরিয়ার আলমের। তিনি একজন দক্ষ আমলা। কূটনৈতিক স্তরে তার বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, ভালো বৈশ্বিক যোগাযোগ রয়েছে, তবে তৃণমূল স্তরে যোগাযোগ বেশ দুর্বল। দেশের অর্থনীতিতে বইছে অস্থিরতার হাওয়া। অন্তর্বর্তী সরকারের ব্যয় মেটাতে গিয়ে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ড ইউনূসের নেতৃত্বাধীন সরকারের শেষ এক বছরে বিদেশ থেকে $9 বিলিয়ন বেশি ঋণ গ্রহণ করা হয়েছে। ফলে দেশের সামগ্রিক দায়দেনার চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পরিশোধের ক্ষেত্রে তৈরি করছে চরম অনিশ্চয়তা ও বাড়তি সংকট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে 2025 সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে $113.51 বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় 14 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ঋণ $93.5 বিলিয়ন এবং বেসরকারি খাতের ঋণ $20 বিলিয়ন ছাড়িয়েছে। গত এক বছরে নেওয়া $9 বিলিয়ন ঋণের একটি বড় অংশই ব্যয় হয়েছে সরকার পরিচালনার দৈনন্দিন কাজে, যা কোনো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে ভূমিকা রাখেনি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে, বর্তমান সরকার দেশে দুর্নীতি ও লুটপাটের এক চরম মহোৎসবে মেতে উঠেছে। লুটপাটের কারণে সৃষ্ট আর্থিকবিকাতে সাবেক অন্তর্বর্তী সরকার এখন বেপরোয়াভাবে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। একদিকে উচ্চ পর্যায় থেকে রিজার্ভ ও ব্যাংকিং খাত স্বাভাবিক বলে প্রচারণা চালানো হচ্ছিল, অন্যদিকে পর্দার আড়ালে বিপুল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হচ্ছিল। অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন, যে কাজের জন্য ঋণ নেওয়া হচ্ছে সেখান থেকে যদি বিদেশি কারেন্সিতে আয় নিশ্চিত করা না যায়, তবে এই ঋণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে দৃশ্যমান উন্নতি ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এর আগে 2024-25 অর্থবর্ষে দেশি বিদেশি উৎস থেকে ইউনূসের অন্তর্বর্তী সরকার রেকর্ড 3,28,249 কোটি টাকা ঋণ নিয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। বিগত সরকারের আমলের এই উল্লঙ্ঘন সাধারণ জনগণের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল ঋণের বোঝা ও আর্থিক লুটপাটের ক্ষত সামলানো পরবর্তী সরকারের জন্য এক চরম অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াবে। যে কোনো কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে, বিশেষ করে এর যদি বড় কোনো একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। আগে তার জন্য একটা ক্ষেত্রে প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই মসৃণ হতে হবে, কারণ সলতে একবার পাকাতে শুরু করলে মাঝপথে তাকে থামিয়ে দেয়া যায় না। গত কয়েক মাস ধরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো গণমাধ্যমে তারিখের উল্লেখ করে দাবি করা হয় ওই তারিখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেষ তারিখটি ছিল 26 মার্চ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে 26 মার্চ দেশে ফেরার কথা ছিল হাসিনার। তিনি কিন্তু এখনও দিল্লি রয়ে গিয়েছেন। তবে সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, ফলে একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা এবার দেশে ফিরতে বদ্ধপরিকর, কারণ জাতীয় সংসদ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদি স্থানীয় সরকার নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দল অস্তিত্ব সংকটে পড়বে। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। পরিস্থিতি যখন এরকম, সেই সময় দিল্লিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যেটাকে সলতে পাকানো পর্ব বলা যেতে পারে। গত 20 মার্চ দুপুরে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওই দিন সকালে তিনি গিয়েছিলেন বিদেশ মন্ত্রকে। সেখানে তাদের মধ্যে এক প্রস্থ কথা হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। পাল্টাপাল্টি পোস্ট করে বাংলাদেশের হাইকমিশনারও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। ওই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়ালের সঙ্গেও তার বৈঠক হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিক সেই সময় খলিলুর রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে ভারতে সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এখন আর বিষয়টি যেতে পারার মধ্যে সীমাবদ্ধ নেই। খলিলুর আসছেন। কেন আসছেন দিল্লিতে, সে বিষয়ে আলোচনা করা যাক। আগামী 8 এপ্রিল ইন্ডিয়ান ওশন কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। যাত্রাপথে তিনি ভারতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন।
জয়শঙ্কর অনেক আগেই খলিলুর রহমানকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা খলিলুর রহমানের সঙ্গে দেখা করে জয়শঙ্করের পাঠানো আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়ে একমত পোষণ করেন। খলিলুর দিল্লিতে কিছু সময়ের জন্য বিরতি নিলে তিনি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন না, এটা ধরে নেওয়াটা ভুল হবে। তাদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই বৈঠকে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যে আলোচনা হবে সে বিষয়ে কোনো প্রান্তে কোনো দ্বিমত নেই। এখন অপেক্ষা খলিলুরের দিল্লিতে অবতরণের। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে বিএনপি। তবে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই দায় পুরোটাই ইউনূসের ওপর বর্তায়। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি এমন মন্তব্যকে ডাহা মিথ্যাচার হিসেবে চিহ্নিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার জন্য ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিএনপি। সম্প্রতি আন্তর্জাতিক ওষুধ শিল্পমেলার উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গত ৮ বছর দেশে হামের কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। অথচ সরকারি তথ্য এবং ইউনিসেফের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা DTP3 এবং MCV1 হামের প্রথম ডোজ ভ্যাকসিনে উচ্চ সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন গাভি থেকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের অনুসন্ধানে দেখা গেছে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী বিশাল আকারে হাম রুবেলা টিকাদান কর্মসূচি পালিত হয়েছিল। ইউনিসেফের তথ্যমতে সেই অভিযানে প্রায় ৩,৬০,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হয়। এমনকি জেলা ও উপজেলা পর্যায়ের মাসিক সভার কার্যবিবরণীও প্রমাণ করে যে করোনাকালের মধ্যেও এই টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন ভুল তথ্য প্রদানকে রাজনৈতিক দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন। তিনি জানান, চলতি বছরের শুরুতেই রোহিঙ্গা ক্যাম্পে হাম শনাক্ত হলেও সরকার সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অভিযোগ উঠেছে যে ২০২৪ সাল পর্যন্ত প্রচলিত প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করা হলেও বর্তমান সরকার হঠাৎ করে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা তৈরি হয়। এই প্রাতিষ্ঠানিক রদবদল এবং টিকাদান সংশ্লিষ্ট কর্মীদের আন্দোলনের কারণে মাঠ পর্যায়ে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার ফলে শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই একসময় অনেক উন্নত হলেও এখনও প্রায় ৪ লাখ শিশু সব ডোজ টিকা পাচ্ছে না। এর মধ্যে ৭০,০০০ শিশু একটি টিকাও পায়নি। বিশেষ করে শহরের বস্তি এলাকা এবং দুর্গম অঞ্চলে টিকাদানের হার উদ্বেগজনকভাবে কম। স্বাস্থ্যখাতের এই নাজুক অবস্থায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে ভুল তথ্য প্রদান সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যাচারের সংস্কৃতি পরিহার করে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত না করলে দেশ এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পালাবদলের পর বহু প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা, হাসিনা দেশে কবে ফিরছেন, তাকে দেশে ফেরাতে তারেক সরকার কতটা পদক্ষেপ করবে, তার এই পদক্ষেপে বিএনপির বাকি নেতারা সমর্থন দেবেন কিনা, সামনেই স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে হাসিনা ও তার দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় কিনা তা নিয়েও কম আলোচনা হয়নি। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। নানা মহল থেকে নানা রকম মত এসেছে। কেউ বলছেন, আওয়ামী লীগের ওপর পূর্বতন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, কারণ তদারকি সরকারই তো অবৈধ, তাই অবৈধ সরকারের যে কোনো ধরনের নিষেধাজ্ঞাই অবৈধ। এই সব প্রশ্নকে ছাপিয়ে যায় আরও একটি প্রশ্ন, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি তার পদ থেকে যাবেন নাকি তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তার জায়গায় কাকে রাষ্ট্রপতি করা হবে। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের মতামত লাগবে। ২০০১ সাল পরবর্তী বিএনপি সরকারের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন।
তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনও অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তার কারণও রয়েছে। প্রথমত, দলটি এখনই কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে রাজি নয়। দ্বিতীয়ত, এ প্রশ্নে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির হিসাব নিকাশের বিষয় রয়েছে। তৃতীয়ত, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতিকে তাদের দাবি ও চাপের মুখে সরাতে চায়। ফলে বিএনপি এখনই এ প্রশ্নে তাদের দাবি না মেনে কৌশলী অবস্থান গ্রহণের পক্ষে। এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলা যেতে পারে। বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত 18 মাসে তাকে ইউনূস সরকারের তরফে কিভাবে মানসিক চাপে রাখা হয়েছিল। এখন যে তিনি চাপমুক্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে কেন্দ্র করে যে প্রশ্নটা জাতীয় নির্বাচনের পর থেকে ঘোরাঘুরি করছিল সেটা আবার ফিরে এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন না যাবেন? এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, বিএনপি চাইলে তিনি থেকে যাবেন, না চাইলে স্বেচ্ছায় চলে যাবেন। বল এখন বিএনপির কোর্টে। 2018 সালের একটি ঘটনার উল্লেখ করতে হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সেই সময় AQM বদরুদ্দোজা চৌধুরী। বিএনপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বাধ্য হয়ে তাকে তার পদ থেকে সরে দাঁড়ান। বাংলাদেশ সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে কেবল সংবিধান লঙ্ঘন এবং গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা সম্ভব। তবে বিএনপি যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে না তার প্রমাণ 21 এবং 26 মার্চ। প্রথম দিনটি ছিল ঈদ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ পড়েন। আর 26 মার্চ তারেক তার মেয়ে জাইমাকে নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন। দেখা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। অর্থাৎ রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিচ্ছে না। কিন্তু কেন? জামায়াত এবং বেশ কয়েকটি বিরোধী দল বলছে, বিএনপি সরকারের মেয়াদের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কালক্ষেপণ করছে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার প্রথম মাসেই গভীর সংকটে পড়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। একদিকে লুটপাট ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত অর্থনীতি, অন্যদিকে মন্ত্রীদের একের পর এক বিভ্রান্তিকর ও বাস্তবতা বিচ্ছিন্ন মন্তব্যে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ঈদযাত্রা ও দেশের অভ্যন্তরীণ জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অসত্য বক্তব্য চরম ক্ষোভের সৃষ্টি করেছে জনমনে। ঈদযাত্রায় ভাড়া সন্ত্রাস ও মন্ত্রীর বিতর্কিত মন্তব্য। এবারের ঈদ উল ফিতরে সাধারণ মানুষের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলমের নানা মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ঈদযাত্রার পুরোটা সময় তিনি দাবি করেছেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, বরং যাত্রীদের অভিযোগ যে ভাড়া কম নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানান, পরিবহন মালিকদের নৈরাজ্য এবং সরকারের নজরদারির অভাবে গত 20 বছরের রেকর্ড ভেঙেছে এবারের ভাড়া সন্ত্রাস। সমিতির তথ্যানুযায়ী 87% বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। 550 টাকার ঢাকা পাবনা নাটোরের ভাড়া নেওয়া হয়েছে 1200 টাকা। 500 টাকার ঢাকা রংপুরের ভাড়া ঠেকেছে 1500 টাকায়। সব মিলিয়ে দূরপাল্লার 40 লাখ ট্রিপে অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে প্রায় 148 কোটি টাকা। মন্ত্রীর স্বস্তিদায়ক ঈদযাত্রার দাবির বিপরীতে চন্দ্রায় 30 কিলোমিটার দীর্ঘ যানজট, সদরঘাটে বিশৃঙ্খলা এবং ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অসংখ্য মানুষের আহত হওয়ার ঘটনা সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতাকেই স্পষ্ট করেছে। ঈদযাত্রায় রেকর্ড প্রাণহানি। সরকারি হিসেবে সড়কে 92 দুর্ঘটনায় 100 জন নিহত হলেও বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ঈদের ছুটিতে 268টি সড়ক দুর্ঘটনায় 204 জন নিহত এবং 600 থেকে বেশি মানুষ আহত হয়েছেন। নির্বিঘ্ন ঈদযাত্রার সরকারি দাবির মুখে এই প্রাণহানি অতীতের যে কোনো রেকর্ডের চেয়ে বেশি। তেলের পর্যাপ্ত মজুদের দাবি, অথচ পাম্পে দীর্ঘ লাইন। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। অথচ মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ বিপরীত। ঈদের ছুটি শেষ হতেই রাজধানীসহ সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ চালকদের। কোথাও কোথাও পাম্প বন্ধ রাখা হয়েছে তেল নেই লেখে। তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সরকার সরবরাহ 10 থেকে 15% কমিয়ে দেওয়ায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। দেশীয় সম্পদেও সংকট, সুশাসনের অভাব ও নীতিহীনতা। বাংলাদেশের গ্যাস উত্তোলনের উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল ও অকটেন দেশীয় চাহিদার চেয়েও বেশি উৎপাদিত হয়।
সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে স্পষ্ট বলেছিলেন বাংলাদেশ অকটেন ও পেট্রোলে স্বয়ংসম্পূর্ণ এবং মাঝে মাঝে উদ্বৃত্ত তেল বাইরে বিক্রিও করা হয়। স্বয়ংসম্পূর্ণ এই খাত নিয়ে যেখানে কোনো দুশ্চিন্তা থাকার কথা ছিল না, সেখানে বর্তমান সরকারের অদক্ষতা ও সিন্ডিকেট তোষণের কারণে জনগণকে আজ তেলের জন্য হাহাকার করতে হচ্ছে। ডিপোগুলো চাহিদামতো তেল সরবরাহ করতে পারছে না। প্রশ্ন উঠেছে, যে অকটেন পেট্রোল এতদিন বাংলাদেশ রপ্তানি করত তা আজ কোথায় গেল? মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে অজুহাত করা হলেও বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের মূল কারণ সরকারের চরম অদক্ষতা ও লুটপাটের মনোভাব। এই সংকটের বহুমুখী প্রভাব পড়ছে অর্থনীতিতে। গ্যাসের তীব্র সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। লোডশেডিংয়ের কারণে গার্মেন্টস খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে পাবলিক ও প্রাইভেট সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ঈদের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান, কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং চড়া মূল্যে স্পট মার্কেট থেকে কার্গো কেনার কারণে রিজার্ভ তলানিতে ঠেকেছে। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1.5 বছরের অন্তর্বর্তী অধ্যায় পার করে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও তাদের লুটপাটের মনোভাবের কারণে অর্থনীতির রক্তক্ষরণ কমেনি। দেশ নিয়ে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণে সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি অচিরেই পঙ্গু হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হাজী মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব। এই ঘটনার প্রেক্ষিতে তাকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার 5 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে তার সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হল। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপরোক্ত ব্যক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ড্রোন হামলার পর কুয়েতের শুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্সে আগুন লেগেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে উপজাতিদের গুলিতে যুক্তরাষ্ট্রের 2টি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কোহ গিলুয়ে বোয়ের আহমাদ এবং বখতিয়ারি প্রদেশের যাযাবররা এই সফল আক্রমণ চালিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর উপস্থিতি নেই এমন দুর্গম পাহাড়ি এলাকায় যাযাবর উপজাতিরা সফলভাবে 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারে আঘাত এনেছে। স্থানীয় প্রতিরোধের মুখে শত্রুপক্ষের হেলিকপ্টার কোথাও অবতরণ করতে পারেনি। বিবিসি গত শুক্রবারের একটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেখানে দেখা যায় 3 সশস্ত্র ব্যক্তি অন্তত 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়ছে। অন্যদিকে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত একটি F-15E জেটের পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার গুলির মুখে পড়ে। এতে হেলিকপ্টারের ক্রু সদস্যরা আহত হলেও সেটি শেষ পর্যন্ত নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। ইরানের যাযাবর ও বখতিয়ারি গোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর জীবন সংগ্রাম করে। বন্য প্রাণী এবং চোর ডাকাতের কবল থেকে গবাদি পশুর পাল ও আস্তানা রক্ষা করার জন্য তারা সবসময় রাইফেল সঙ্গে রাখে। দুর্গম উচ্চভূমিতে তাদের এই পারদর্শিতা এখন মার্কিন সামরিক অভিযানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোহ গিলুয়ে এবং বোয়ের আহমাদ প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সাধারণ মানুষ রাইফেল নিয়ে শত্রু হেলিকপ্টার লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এর ফলে মার্কিন বাহিনী ওই অঞ্চলে অবতরণে ব্যর্থ হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ডের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, উত্তেজনা বাড়তে থাকলে পুরো অঞ্চলটি তাদের জন্য নরকে পরিণত হবে। খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, যদি শত্রুতা বাড়ে তবে পুরো অঞ্চলটি আপনাদের জন্য নরকে পরিণত হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার বিভ্রম একটি চোরাবালিতে পরিণত হবে যেখানে আপনারা ডুবে যাবেন। আলাদাভাবে খাতাম আল আনবিয়ার কমান্ডার আলী আবদুল্লাহি হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। তাদের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি চুক্তিতে আসতে হবে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অন্যথায় দেশটির ওপর নরক নেমে আসবে। আবদুল্লাহি ট্রাম্পকে একজন আগ্রাসী ও যুদ্ধবাজ রাষ্ট্রপতি বলে অভিহিত করেছেন এবং দেশের অবকাঠামোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকিকে একটি হতাশাজনক, উত্তেজিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে তেহরানও কোনো সীমাবদ্ধতা ছাড়াই মার্কিন সেনাবাহিনী ও ইসরায়েলের ব্যবহৃত অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে।